আমি আজকে যে কথাটা আপনাদেরকে বলতে এসেছি সেটি হচ্ছে, বাঁচতে হলে জানতে হবে, স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানতে হবে, অস্বাস্থ্যকর খাবারকে ভুলতে হবে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। কেন বলছি কথাটা সেটা শুনলেই বুঝবেন। আসুন, আজকে আমি আমাদের দেশের আমরা কি খাচ্ছি, অর্থাৎ প্রধান খাদ্য ভাত, সেটা আমরা কি খাচ্ছি সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। আসলে জেনে নিই, আসুন আমরা কি খাচ্ছি, অর্থাৎ প্রধান খাদ্য আমাদের চাল মানে ভাত, সেটা আমরা কিভাবে খাচ্ছি, কি চাল খাচ্ছি, সেটা কি চাল, খাদ্যবস্তু নাকি কোনো আবর্জনা, সেটা নিয়েই আজকে আমি আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরতে চাইছি। প্রথমেই বলি, মিনিকেট নামে কোনো ধান চাষ আমাদের দেশে হয় না, পশ্চিমবাংলাতেও হয় না, বাংলাদেশেও হয় না। মিনিকেট নামে কোনো ধানের চাষই হয় না। তাহলে এই চাল বাজারে কোথা থেকে আসছে? এই সহজ প্রশ্নের একটা প্রশ্ন উঠতেই পারে। এই মিনিকেট চাল কোথায় তৈরি হয় জানেন? এই মিনিকেট চাল তৈরি হয় কারখানায়। দেশি জাতের ধান অর্থাৎ মোটা চালের যে ধান, সেটা চাল কলে আসার পরই শুরু হয় তেলে সমাতি। প্রথমে ধানের খোসাটা ছাড়ানো হয়। খোসা ছাড়ানোর পর চালের অকৃত্রিম বা ন্যাচারাল রঙে কিছুটা খয়েরি বা বাদামি একটা আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি ও অর্থাৎ এই বাদামি আভার আবরণটিকে তুলে ফেলা হয়। এই আবরণটি বাদ দেওয়ার ফলে চালটা কিছুটা সরু হয়ে যায় এবং সাদা হয়ে যায়। এখানেই কিন্তু শেষ নয়, এই আবরণটি বাদ দেওয়ার পর কি হয় না, পলিশার নামের মেশিনের মাধ্যমে সেটাকে পালিশ করা হয়। পালিশ করার পর তৈরি হয় মিনিকেট চাল। এবার প্রশ্নের তীর তাক করে কেউ বলতেই পারে, মোটা চালকে এতভাবে প্রসেস করে মিনিকেট বানানে চাল ব্যবসায়ীদেরই তো ক্ষতি, কি তাই তো? এটা বলতেই পারে অনেকে। কিন্তু আমি প্রশ্নটা তার উত্তরটা আমি দিচ্ছি। এবার ক্ষতির হিসেবটা কি সেটা ধরা যাক। 1000 কেজি মোটা চালের প্রসেস করে যদি মিনিকেট চাল বানানো হয়, তাহলে চাল পাওয়া যাবে 933 কেজি। সাদা খুঁত পাওয়া যাবে 26.5 কেজি। কালো খুঁত পাওয়া যাবে 14 কেজি। মরা চাল পাওয়া যাবে 4.5 কেজি অর্থাৎ 4.5 কেজি। ময়লা চাল পাওয়া যাবে 0.75 কেজি এবং পালিশ চাল পাওয়া যাবে 27 কেজি। তাহলে যোগ করলে কি দেখা গেল না, 1000 কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে 6 কেজি বেশি। হিসেব করে দেখুন, আমি যে কথাটা বললাম হিসেব করুন, দেখবেন 6 কেজি বেশি পাওয়া যাচ্ছে। এই 6 কেজি হচ্ছে কি না, জলীয় বাষ্প এবং জল বা পানি। রাইস ব্র্যান তেল কারখানাগুলো পালিশ কিনে নেয়। সাদা খুদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয়। কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? তাহলে সেটার ব্যাপারেও একটুখানি বলি। 1000 কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র 900 টাকা থেকে 1500 টাকা, অর্থাৎ প্রতি কেজি 90 পয়সা থেকে 1.5 টাকা খরচ। মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু বেশি লাভ করলে ক্রেতার ক্ষতি কি? ক্রেতার ক্ষতিটা কি দেখুন। ছোট ক্ষতি হচ্ছে ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন, অর্থাৎ কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত তিনি ঠকছেন। আর বেশি দিয়ে মিনিকেট চাল নয়, ক্রেতা কিনছেন মোটা চালের আবর্জনা। আবার বলছি, তিনি কিন্তু মিনিকেট চাল কিনছেন না, তিনি কিনছেন চালের আবর্জনা। কারণ প্রসেস করার মাধ্যমে চালের উপরি আবরণ অর্থাৎ ব্র্যান, যেটা লাল পুষ্টিকর অংশ, সেটা বাদ হয়ে যাচ্ছে। চালের মোট 85% ভিটামিন B3, এই প্রোটিন এবং ফ্যাট, এগুলো খনিজ পদার্থ, আর আঁশ, এগুলো সব ওই ব্র্যান মানে ভিটামিন A, B এবং E,
এগুলোর মাধ্যমে সমস্ত চলে যাচ্ছে প্রসেস করার ফলে ফলে সেগুলো আর চাল থাকছে না, হয়ে যাচ্ছে চালের আবর্জনা। বুঝতে পেরেছেন তো? মিনিকেট চাল নামে বাজারের আবর্জনাকে যতটা ক্ষতিকর মনে করছেন, বাস্তবে কিন্তু সেটা আরও বেশি ক্ষতিকর। মোটা চালকে মিনিকেটে রূপান্তরিত করার বিভিন্ন পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড প্লাস টুথপেস্ট প্লাস অ্যারারুটের মিশ্রণ, সয়াবিন তেল, ফিটকিরি, বোরিক পাউডার এই সমস্ত ব্যবহার করা হয়। প্রতি মৌসুমেই ফের নতুন নতুন কৌশল আবিষ্কৃত হচ্ছে। এবার খেয়াল করে দেখবেন, মিনিকেট চালে কিন্তু কখনো পোকা ধরে না, কারণ পোকাও জানে ওই চাল খাওয়ার যোগ্য নয়, এতে কোনো পুষ্টিগুণ একেবারেই নেই। এটা পোকারাও জানে, কিন্তু মানুষ জানে না। অথচ দেখতে সুন্দর এই অখাদ্যকে আপনি আপনার পরিবারকে নিজে খাচ্ছেন, পরিবারকে নিশ্চিন্তে খাওয়াচ্ছেন। কিন্তু কেন? শুধু চাল নয়, এমন হাজারো অখাদ্য আবর্জনা প্রতিনিয়ত আমরা খেয়ে যাচ্ছি, জেনে বা না জেনে। আর তার ফলাফলস্বরূপ ভুগতে হচ্ছে কঠিন কঠিন রোগে। আমাকে ভুগতে হচ্ছে, আমার পরিবারকে ভুগতে হচ্ছে, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও ভুগতে হবে। এই ভয়াবহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবন অবস্থায় তারা তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন তো? হিসেবটা মেলানো কিন্তু খুবই সহজ। বাড়িতে কোনো মুরব্বি বা কোনো গার্জেন থাকলে তার সঙ্গে একটু জেনে নিতে হবে আগেকার দিনে তারা কেমন খাবার খেয়ে জীবনযাপন করেছেন, তাদের রোগবালাই কেমন ছিল, তাদের চিকিৎসা ব্যবস্থাই বা কেমন ছিল। আজকের দিনে আমরা হাজারো নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছি, নিত্য নতুন ঔষধ আমরা সেবন করে চলেছি, কিন্তু রোগ ঠিকমতো সারছে না, আরও শত শত রোগের জন্ম দিচ্ছে আমাদের শরীরের মধ্যে। যে যেন চোরাবালির মধ্যে আমরা আস্তে আস্তে ডুবে যাচ্ছি। আসল কথাটা কি জানতো? আগেকার দিনের মানুষেরা তারা কিন্তু ঢেঁকিতে ছাটা চাল খেত। ওই লাল আবরণটাই হচ্ছে আসল চালের পুষ্টিগুণ। ওটা বাদ দিয়ে আমরা শুধু আবর্জনাটুকু খাচ্ছি, আসল জিনিসটাই আমরা খাচ্ছি না। সেটা চলে যাচ্ছে তেল কোম্পানির কাছে, ব্র্যান্ড অয়েল, অর্থাৎ রাইস ব্র্যান্ড অয়েল সেটা কিনে নিচ্ছে, তাই থেকে তেল তৈরি হচ্ছে। বুঝে দেখুন, আগেকার মানুষেরা স্বাস্থ্যকর, শুধু ডাল ভাত খেয়ে তারা কতদিন দীর্ঘজীবী ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। আর আমরা এখন এত ভালো ভালো খাবার খাচ্ছি, কিন্তু স্বাস্থ্য নেই, দিন রাত রোগে ভুগছি সবাই মিলে। তাই বলছিলাম বন্ধু, সুস্বাস্থ্য যেমন সকল সুখের মূল, ঠিক তেমনই স্বাস্থ্যকর খাবার সুস্বাস্থ্যের মূল। অতএব বাঁচতে হলে জানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, অস্বাস্থ্যকর খাবারকে ভুলতে হবে, আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। এই যে কথাগুলি বললাম, এগুলো যদি আপনার কাছে মনে হয় সঠিক কথা, তাহলে সবার কাছে আপনার শেয়ার করে জানিয়ে দিন, সবাই যাতে এই ব্যাপারটা অবগত হতে পারে। আমরা চাল খাচ্ছি, ভাত খাচ্ছি, নাকি ভাতের আবর্জনা খাচ্ছি, চালের আবর্জনা খাচ্ছি, এটা সবার জানা প্রয়োজন বলে আমি এই তথ্যটা সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, আশা করি সুস্বাস্থ্যের অধিকারী সবাই হবেন। নমস্কার, ভালো থাকবেন।